দোলের দিন বাণীর জীবন সংকটে, অনিরুদ্ধ কি পারবে বাণীকে বাঁচাতে? জানতে হলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দোলের উৎসবের সময় অনিরুদ্ধ বাণীকে বলে যে আমরা আজকে হোলি খেলবো। তখনই বাণী বলে, না, আমার জীবনে কোনো রং নেই, তাই আমি কোনো হোলি খেলতে পারবো না। তখনই তানিয়া এসে বলে, ওমা, তুমি আমাদের সঙ্গে হোলি খেলবে না? কেন খেলবে না বলো? আমাদের সঙ্গে হোলি খেলো না মা, আজকে অনেক মজা করব, তুমি, বাবা, আমি। এই প্রথম হোলিতে আমি বাবার সঙ্গে কাটাবো। মা, তুমি রাজি হয়ে যাও না? তখনই দেখা যায় যে বাণী বলে, মামাম, সবসময় ছেলে খেলা করো না। তুমি কি ভাবো যে আমি এই দোলটা করি? না না, আজকে আমি দোল খেলতে পারবো না মামাম, আহ, এসব ভালো লাগে না। তখনই সাথী বলে, কেন বাণী, আজকে দোল খেললে কি এমন মহাভারত হবে? তুমি দোলটা খেলো না বাণী, আমরা সবাই বলছি। আর তানিয়া তো খুশি হবে, সবেমাত্র অসুস্থ থেকে সুস্থ হয়েছে মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি রাজি হয়ে যাও। তখনই বাণী বলে, মাসিমণি, আপনি বুঝতে পারছেন না, এই হোলি খেলা আমার দ্বারাই হবে না। তখনই দেখা যায় বাণী চলে যায় ঘরে। তখনই অনিরুদ্ধ বাণীর কাছে গিয়ে বলে, বাণী, তুমি হোলিটা খেলো না, অন্তত আমাদের জন্য খেলো। তখনই বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে ক্ষমা কিন্তু এখনো করিনি। আপনি যেটা করেছেন তারপরে কিন্তু আপনার সঙ্গে আমি এরকম হোলি খেলতে পারবো না। আপনি মামামের অসুস্থতা আমার কাছ থেকে লুকিয়ে গেছেন। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি ভুল করেছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি বাণী, কিন্তু এবার প্রিন্সেসের জন্য অন্তত হোক তুমি এই হোলিটা খেলো। তখনই দেখা যায় বাণী বলে, আমি এই হোলি খেলতে পারবো না। কেন বুঝতে চাইছেন না? আপনার আর আমার সম্পর্কটা কিন্তু সেরকম নয়। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি জানি আমাদের সম্পর্কটা সেরকম নয়, কিন্তু তবুও প্রিন্সেসের জন্য অন্তত তুমি এটা রাজি হয়ে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আগেও কথা দিয়েছিলাম যে তুমি যতদিন না চাও ততদিন আমি তোমার স্বামীর অধিকার তোমার কাছে চাইবো না। এখনো বলছি, তোমার কাছে কখনো তোমার স্বামীর অধিকার আমি চাইবো না। তুমি সেদিকে নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু আজকে প্রিন্সেস বলেছে, প্রিন্সেস এ প্রথম আমাদের সঙ্গে হোলি খেলবে, তুমি রাজি হয়ে যাও বাণী। তখনই দেখা যায় বাণী বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আপনি রং পরাতে পারবেন না। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার হাত থেকে রং মাখতে না চাও তাহলে আমি তোমাকে রং মাখাবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো বাণী। তখনই বাণী বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাব। এরপরে অনিরুদ্ধ বাইরে এসে সবাইকে বলে, হ্যাঁ, বাণী রাজি হয়েছে। তখনই তানিয়া বলে, কত যে আনন্দ লাগছে বাবা, এই প্রথম আমি আমার বাবার সঙ্গে হোলি খেলবো। ব্যাপারটা কত সুন্দর লাগছে না বাবা? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ পিচেস, এবার আমারও অনেক অনেক মজা হবে। এই প্রথম আমি তোমার সঙ্গে হোলি খেলবো। এরপরেই দেখা যায় অন্যদিকে মৌলি বিদ্যুৎকে ডাকে আর বলে, এই হোলির দিন কিন্তু বাণীকে শেষ করতে হবে। এই হোলিটাই হবে রক্তে মাখানো হোলি বাণীর জন্য। কথাটা বুঝতে পেরেছ বিদ্যুৎ? তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ মৌলি ম্যাডাম, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু ভয় করছে যদি অনিরুদ্ধ বাবু কিছু বুঝতে পেরে যায় আমাকে তো ছাড়বে না। তখনই মৌলি বলে, সেটা আমি বুঝতে চাই না, আমি চাই বাণী আজকে শেষ হয়ে যাক। বাণী শেষ হয়ে গেলেই আমার রাস্তা ক্লিয়ার, তোমার পথটাও ক্লিয়ার হয়ে যাবে। তুমি তানিয়াকে পেয়ে যাবে, আমি অনিরুদ্ধকে পেয়ে যাব, সিম্পল, সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, হ্যাঁ আমি দেখব। তখনই কুয়াশা বলে, দেখবে কি, তোমাকে দেখতে হবে, আজকে ওই বাণীকে শেষ করতে হবে। কেন, তুমি পারবে না মারতে? তোমার তোমার বউ ছিল বলে? তখনই বিদ্যুৎ বলে, কুয়াশা এই কিভাবে কথা বলছো? দেখো, তুমি খুব ভালো করে জানো আমি আমি বাণীকে কখনোই আমার স্ত্রী হিসেবে সেভাবে ওকে গ্রহণ করতে পারিনি। হ্যাঁ, আমি নেশাগ্রস্ত অবস্থায় ওর কাছে গিয়েছিলাম, তাই তাই আমাদের সন্তানটা হয়েছিল, কিন্তু ওকে তো আমি মন থেকে ভালো কখনোই বাসিনি, সে কথা আমি তোমাকে বলিনি কুয়াশা। তখনই কুয়াশা বলে, তাহলে তোমার ভয় কিসের? আর আপত্তি বা কোথা থেকে আসছে? তুমি ওই বাণীকে আজকেই সরিয়ে ফেলবে। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা ঠিক আছে। এরপরেই দেখা যায় বিদ্যুৎ প্রস্তুতি নেয় বাণীকে মারার। কি করে মারবে, কোথা থেকে মারবে, সবকিছু প্ল্যান করে মৌলির সঙ্গে। তখনই বিদ্যুৎ বলে, চিন্তা করবেন না মৌলি ম্যাডাম, এবার এবার আর মিস হবে না, এবার বাণীকে শেষ করেই দেব, যে কোনো মূল্যেই বাণীকে শেষ করে দেব। এরপরেই দেখা যায় যে যে বিদ্যুৎ সবকিছু প্রস্তুতি নিয়ে রাখে যে বাণীকে মারবে। এরপরে অন্যদিকে বাণী রেডি হয়ে যায় দোলের জন্য, তানিয়াকে রেডি করে, এমনকি সাথী বিদ্যুতের মাও রেডি হয়ে যায়, ওরা দোলের অনুষ্ঠানে আসবে বলে। পাড়ায় একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে সবাই আনন্দ করার প্রস্তুতি নিতে থাকে, সবাই সাজগোজ করে থাকে। এরপরেই দেখা যায় যে বাণী সবাইকে নিয়ে সেখানে চলে আসে।
এরপরেই সাথী বলে, এই প্রথম বাড়ির বাইরে এসে এভাবে হোলি খেলবো, কতটা আমাকে এক্সাইটেড লাগছে সেটা আমি বোঝাতে পারছি না। তখনই দেখা যায় যে বানি বলে, মাসিমণি আমারও এখন খুব ভালো লাগছে, সবাই কত আনন্দ করছে, কতটা হুল্লাস করছে, এমনকি মাম্মামও কত খুশিতে আছে, এটা দেখে আমার অনেক ভালো লাগছে মাসিমণি। তখনই দেখা যায় সাথী বলে, আমি এজন্যই তো তোমাকে বানি বলেছিলাম যে তানিয়ার জন্য অন্তত হোক তুমি এটা রাজি হয়ে যাও। দেখেছো তো আমাদের তানিয়াটা কত খুশি হয়েছে, ও সবেমাত্র সুস্থ হয়েছে, ওর জন্য এটা অনেক ভালো, ওর শরীরের পক্ষে ওর মনের পক্ষে সব দিকে এটা ভালো হয়েছে, ও অনেক আনন্দে থাকতে পারবে। তখনই দেখা যায় যে বানি বলে, ঠিক বলেছেন মাসিমণি, আমি এদিকে ভেবে দেখিনি, কিন্তু আজকে যা হবে ভালো হবে, আজকে সব কিছু ভালো হতে হবে। এখানে বিদ্যুৎকে আমি ঘেঁষতে দেব না, আমার মামামের কাছে বিদ্যুৎকে কিছুতেই আসতে পারবে না। তখনই দেখা যায় যে তানিয়া বলে, আজকে তুমি আছো, বাবা আছে, তাই রাক্ষসটা আসতে পারবে না মা, তুমি চিন্তা করো না, বাবা আমাকে প্রোটেক্ট করে রাখবে, তুমি কিচ্ছু ভেবো না। তখনই বানি বলে, হ্যাঁ আমি সেটা জানি যে তোমার বাবা তোমাকে প্রোটেক্ট করবে, কিন্তু তবুও আমার তো খুব চিন্তা হচ্ছে বলো। এরপরেই দেখা যায় যে সবাই হোলি খেলার জন্য প্রস্তুত হয়। তখনই দেখা যায় যে সেখানে অনিরুদ্ধ আসে, আর তানিয়া রং মাখাতে বলে বাণীকে, বলে বাবা তুমি মাকে একটু রং মাখিয়ে দাও না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে যে প্রিন্সেস, তোমার মায়ের আর আমার মধ্যে সেরকম সম্পর্ক নেই যে রং মাখামাখি হবে, আমি এটা পারবো না প্রিন্সেস, তুমি মাখিয়ে দাও, আমি তোমাকে মাখিয়ে দিচ্ছি, তুমি আমাকে দাও। তখনই তানিয়া বলে, হ্যাঁ বাবা সেটা তো অবশ্যই, তবুও তুমি মাকে রং মাখাবে না তা কি করে হয় বলো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, প্রিন্সেস এভাবে বায়না করো না, তোমার তো সব কথা আমি রাখি বলো, কিন্তু এ কথা আমি রাখতে পারছি না, কারণ তোমার মা তো আমার উপরে অভিমান করে আছে, তাই আমি রং মাখালে আমার উপরে আরো রাগ করবে। তখনই তানিয়া বলে, বাবা একবার যদি রং মাখিয়ে দাও তাহলে মা আর অভিমান করতে পারবে না, মা ঠিক হয়ে যাবে, তুমি কেন বুঝতে পারছো না বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস সেটা দেখা যাবে, এখন আমরা আগে হোলি খেলি, তারপরে তোমার মায়েরটা আমি বুঝে নেব। এরপরেই দেখা যায় তখনই ছদ্মবেশ ধরে বিদ্যুৎ ওখানে চলে আসে, আর হাতে মস্ত বড় একটা ছুরি নিয়ে আসে, কিন্তু মুখটা অন্যভাবে সাজায় বলে কেউই বিদ্যুৎকে চিনতে পারে না, এজন্য অতটা কেউই মাইন্ড করে না যে এটা বিদ্যুৎ। এরপরে আস্তে আস্তে বিদ্যুৎ বাণীর কাছাকাছি চলে আসে, এরপর বাণীর মুখটা চেপে ধরে আর আর ছুরিটা গলার সাথে বেঁধে ধরে, আর তখনই দেখা যায় বাণী চিৎকার করে ওঠে। তখনই তানিয়া এটা দেখে বলে যে মাকে বাঁচাও বাবা, মাকে বাঁচাও। তখনই অনিরুদ্ধ পিছনে তাকিয়ে দেখে বাণীর ওই অবস্থা। তখনই অনিরুদ্ধ চিৎকার করে বলে, না না বাণীকে কিছু করো না, তুমি কে, তুমি বাণীকে কেন মারতে চাও। তখনই দেখা যায় বিদ্যুৎ কোনো কথা না বলে বলে যে এদিকে এগোলে কিন্তু সত্যি সত্যি ওকে মেরে দেওয়া হবে। তখনই অনিরুদ্ধ বলে, না না তুমি বাণীকে কিছু করো না, তোমার যদি কিছু করার হয় তুমি আমার সঙ্গে লড়ো, তুমি বাণীকে ছেড়ে দাও, দেখো বাণীকে কিচ্ছু করবে না। এরপরে দেখা যায় বাণী তানিয়াকে বলে যে মামাম তুমি এখান থেকে চলে যাও, অনিরুদ্ধ বাবু আপনি আমার মামাকে নিয়ে এখান থেকে চলে যান, আমার কথা চিন্তা করবেন না। তখনই অনিরুদ্ধ বলে, না বাণী তোমাকে একা ফেলে এখান থেকে যাওয়ার প্রশ্নই আসে না, যদি বাঁচতে হয় এখানে একসঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় একসঙ্গে মরবো, কিন্তু আমি তোমাকে একা রেখে এখান থেকে যাব না। তখনই সাথী বলে, কে বাণীকে মারতে চাইছে, এটা এটা কে, বাণীর কিচ্ছু হবে না, বাণী তুমি একদম চিন্তা করো না, বাণী তোমার কিচ্ছু হবে না। তখনই বাণী বলে, তানিয়াকে নিয়ে তোমরা চলে যাও, আমার মামামকে বাঁচাও, আমার যা হয়েছে যাক, কিন্তু আমার মামামের যেন কিছু না হয়। তখনই অনিরুদ্ধ এসে বিদ্যুতের সঙ্গে ফাইট শুরু করে দেয়। পর্যায়ে বাণী পিছন থেকে বিদ্যুৎকে লাথি দিয়ে নিচে ফেলে দিলে তখনই অনিরুদ্ধ এসে বিদ্যুৎকে চেপে ধরে। তখনই বিদ্যুৎ অনিরুদ্ধকে হাত ধরে টেনে আবার অনিরুদ্ধর গলায় এই ছুরিটা বাঁধিয়ে দেয়, আর বলে যে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না, আমি যদি বাণীকে না মারতে পারি আমি কাউকে কিন্তু ছেড়ে দেব না, আমার কাছে বাণীকে দিয়ে দেওয়া হোক, আমি বাণীকে নিয়ে চলে যাচ্ছি। তখনই অনিরুদ্ধ বলে, প্রশ্নই আসে না, আমরা বাণীকে একা রেখে এখান থেকে যাব না, কিছুতেই যাব না, যা কিছু হয় আমাদের একসঙ্গে হবে। এরপরেই দেখা যায় যে তখন অনিরুদ্ধকে চেপে ধরলে তখন বাণী বলে, অনিরুদ্ধকে ছেড়ে দে শয়তান, অনিরুদ্ধ বাবুকে ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দূর থেকে মৌলি এটা দেখে তো প্রচন্ড রেগে যায় আর বলে যে এবার বিদ্যুৎকে আমি ছাড়বো না, যদি আমার অনিরুদ্ধর কিছু হয়ে যায় তাহলে বিদ্যুৎকে আমি শেষ করে ফেলবো, কিন্তু আমি ওখানে তো যেতেও পারছি না, ওখানে গেলে আমাকে সন্দেহ করে বসবে, আমাকে অ্যারেস্ট করা হবে, না না আমি ওখানে যেতে পারবো না।
এখন কি করা যায়। এরপরেই দেখা যায় যে তখনই অনিরুদ্ধ পিছন থেকে লাথি দিয়ে বিদ্যুৎকে নিচে ফেলে দেয় আর বিদ্যুতের গলায় ছুরিটা বাঁধিয়ে দেয়। আর তখনই বিদ্যুতের গলাটা কেটে বিদ্যুৎ নিচে পড়ে যায়। তখনই তানিয়া চিৎকার করে ওঠে আর বলে, বাবা বাবা রাক্ষসটা মরে গেছে, বাবা রাক্ষসটা মরে গেছে। তখনই বাণী চিৎকার করে বলে, অনিরুদ্ধ বাবু এটা কি করলেন আপনি, এটা কেন করলেন, ওটা আমার হাতে দিয়ে দিন। তখনই অনিরুদ্ধ বলে, না না বাণী, আমি এটা তোমার হাতে দিতে পারবো না, কারণ খুনটা আমি করেছি, চুরিটা আমার হাতেই থাকবে। তখনই বাণী বলে, কেন বুঝতে চাইছেন না, ওটা আমাকে দিয়ে দিন, কারণ মারতে তো আমাকে এসেছিল, আপনি কেন আমার আমার বিপদটা নিজের ঘাড়ের উপরে চাপিয়ে নেবেন না অনিরুদ্ধ বাবু, এটা আপনি করবেন না, ওটা আমার কাছে দিয়ে দিন। তখনই অনিরুদ্ধ বলে, না এটা আমি দিতে পারবো না, কিন্তু এটা কি। এরপরেই দেখা যায় যে মুখোশটা খুলেই দেখতে পায় বিদ্যুৎ। তখনই বাণী বলে, বিদ্যুৎ এই কাজটা কেন করলো। এরপরেই দেখা যায় যে তখনই ওখানকার কিছু লোকাল লোক বলে যে উনি এখনো বেঁচে আছে, ওনাকে হসপিটালে নিয়ে গেলে অন্তত উনি বেঁচে যেতে পারে। তখনই দেখা যায় ওখানকার কিছু লোকাল লোক বিদ্যুৎকে নিয়ে হসপিটালের দিকে চলে যায়। তখনই মৌলি এগুলো দেখে খুবই ঘাবড়ে যায় আর বলে, কি চাইলাম আর কি হলো, নিজের বিপদটা টেনে নিয়ে আসলো, কিন্তু ওর তো চিকিৎসার খরচ আমাকে দিতে হবে, না হলে তো ও মুখ খুলে দেবে, কারণ অনিরুদ্ধ ছাড়বে না, বিদ্যুৎকে এবার চেপে ধরবেই। বিদ্যুৎ যদি আমার কথা বলে দেয় সবার সামনে বা মিডিয়ার সামনে বা পুলিশ অফিসারের সামনে, তখন তো আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর যদি ওই নকুল সরকার বলে দেয় যে ওই বাণী আসলে এবারই রায়বাড়ির প্রিন্সেস, তাহলে তো আমি গেছি, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আমার সারাটা জীবন ওই করাদের পিছনেই কাটাতে হবে। না না, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে ওখানে গিয়ে বিদ্যুৎকে ভয় দেখাতে হবে, এমনকি যদি সেটা না হয় তাহলে বিদ্যুৎকে সরিয়ে দিতে হবে, নিজেকে বাঁচাতে আমাকে এই রিস্কটা নিতেই হবে, না হলে তো আমি নিজে বাঁচতে পারবো না, আমাকে এটা বাঁচানোর জন্য এটা করতেই হবে। এরপরেই দেখা যায় বাণী বলে, এটা কি হলো। এরপরে বিদ্যুতের মা বলে, যা হয়েছে ভালো হয়েছে, অনিরুদ্ধ বাবা তুমি মন খারাপ করো না, আমার ছেলেটা একেবারে অমানুষ ছিল, এজন্য আমার ছেলেটার এই অবস্থা হয়ে গেল। তখনই কুয়াশা এসে চিৎকার করে আর বলে, আপনি আমার বরকে মেরে ফেলেছেন, আমি আপনাকে ছাড়বো না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, কে কাকে মারতে এসেছিল সেটা কিন্তু সবাই দেখেছে, আর ওখানে সিসিটিভি ফুটেজ থেকেও কিন্তু দেখা যাবে, তাই অযথায় আমার নামটা নিয়ে নিজেকে ফাঁসাবেন না। এরপরে কুয়াশা চুপ হয়ে ওখানে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তখনই বিদ্যুতের মা বলে, এই কুয়াশাদের জন্যই আমার ছেলেটার আজকে এই অবস্থা, আমার ছেলেটা এতটা অন্যায় কাজ করছে, আমার ছেলেটা তো এমন ছিল না। হ্যাঁ, আমার ছেলে নেশা করতো, আমার ছেলে পড়ে থাকতো, কিন্তু কাউকে মারার চিন্তা ও কখনো করেনি, কিন্তু এখন আমার ছেলেটা এতটাই খারাপ হয়ে গেছে যে কাউকে মারতেও সে দ্বিধাবোধ করছে না, বাণীকে মারার জন্য তার মাথাটা একেবারেই গেছে। তখনই অনিরুদ্ধ বলে, এবার বিদ্যুৎকে ছাড়া যাবে না, বিদ্যুৎ সুস্থ হয়ে উঠলেই ওকে থানায় পাঠিয়ে দিতে হবে, আর ওকে এই সব কিছু করতে কে বলেছে এটাও বলতে হবে, ও নিজে থেকে এত দূর করতে পারবে না, কারণ ওরও ভয় আছে, ও জানে যে যদি আমি ধরতে পারি তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেব, কিন্তু ওর পিছনে কে আছে সেটা জানতে হবে, কারণ অনিরুদ্ধ বুঝতে পেরে গেছিল যে এটা মৌলির কাজ। তখনই তো সেখানে মৌলি চলে আসে আর বলে, এখানে কি হয়েছে অনিরুদ্ধ, তুমি কাকে মেরেছো। তখনই অনিরুদ্ধ বলে, মৌলি এখানে নাটক করতে এসেছো, এখানে নাটক করো না, কারণ আমি খুব ভালো করে জানি এই গেমটা কে সাজিয়েছে। তখনই মৌলি বলে, তুমি আমার দিকে কেন এভাবে তাকিয়ে কথাগুলো বলছো। তখনই অনিরুদ্ধ বলে, কেন বুঝতে পারছো না মৌলি, তুমি এখনো বুঝতে পারছো না যে আমি এই কথাগুলো কেন বলছি। তখনই মৌলি বলে, না আমি বুঝতে পারছি না, তুমি বলো এই কথাগুলো কেন বলছো। তখনই অনিরুদ্ধ বলে, আমি যা বলছি সেটা সঠিক বলছি, এই সব কিছু তুমি করেছো, কিন্তু শুধু প্রমাণের অপেক্ষা, একবার বিদ্যুৎ সুস্থ হয়ে যাক, বিদ্যুৎকে চেপে ধরে আমি সত্যিটা এবার বের করব, আর তোমাকে আমি এবার জেলে দেবই। তখনই মৌলি বলে, দেখো অনিরুদ্ধ বাড়াবাড়ি করবে না, আমি কিছু করিনি, তুমি অযথা আমাকে দোষ দিতে পারবে না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আমি অযথা কথা বলছি না, কারণ যা কিছু হয়েছে সব তুমি করেছো, কারণ আমি জানি এই সব কিছু তোমার কাজ সার্জি, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়। এরপরে দেখা যায় মৌলি ওখান থেকে চলে যায়। তখন নয়নতারা মৌলিকে বলে যে, মোদি দিদি ভাই এবার তুমি গেছো, ওই অনিরুদ্ধ তোমাকে ছাড়বে না, তোমাকে কতবার বলেছি যে কোনো কাজ করতে গেলে ভেবেচিন্তে কাজটা করবে,
তুমি কেন যে এইভাবে তাড়াহুড়া করে কাজ করো আর এখন বিপদে পড়ে যাও? এটা যদি তোমার দাদুভাই জানতে পারে, তোমাকেও আস্ত রাখবে না, আমাকেও আস্ত রাখবে না, বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবে। তার উপরে যদি সত্যটা সবার সামনে এসে যায়, মৌলি দিদি ভাই তোমাকে বাঁচানোর সাধ্য কেউই নেই। তখনই মৌলি বলে, জ্ঞান মামি এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না, এবার আমার হাতে থেকে তো সবকিছু বাইরে চলে গেছে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, এখন চুপটি করে আমাদের থাকাটাই দরকার, কোনো কিছু করতে যেও না, তাহলে আরো বিপদে পড়ে যাবে। তখনই মৌলি বলে, হ্যাঁ জ্ঞান মামি আমি আর কিচ্ছু বলবো না। তখনই ঈশানী বলে যে কি হয়েছে মৌলি, তোমার চোখ মুখ এভাবে এভাবে ভয় ভয় লাগছে, কি হয়েছে বলো? তখনই মৌলি বলে, না মম কিছু হয়নি, তুমি এখন আসো, আমাকে একটু একা ছেড়ে দাও। তখনই ঈশানী বলে, আমার কেন জানি মনে হচ্ছে তুমি কোনো অন্যায় করেছো মৌলি, আমাকে সত্যটা বলো। তখনই মৌলি বলে, বলেছি না মম আমি কোনো কিছু বলতে চাই না, যাও আমাকে একটু একা ছেড়ে দাও। তখন নয়নতারা ইশারায় বলে, মৌলি শান্ত হও, এভাবে এভাবে চিৎকার চেঁচামেচি করে ঈশানীর সঙ্গে কথা বলো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে।